বিজেপি আদানি ইস্যুতে কোনো কিছু লুকোচ্ছে না, ভয়ও পাচ্ছে না। বিরোধীদের যদি এতই অভিযোগ থাকে আদালতে যান না। আদানি ইস্যুতে প্রথমবার মুখ খুলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अभी सुप्रीम कोर्ट ने केस का संज्ञान लिया है। देश की कैबिनेट के सदस्य नाते जब सुप्रीम कोर्ट ने किसी मैटर को सीज किया हो उस वक्त मेरे लिए बोलना ठीक नहीं होगा, परंतु इसमें बीजेपी के लिए कुछ छुपाने को नहीं है और ना किसी बात से डरने की जरूरत है। कोर्ट में नहीं जाते हैं। मैंने तो पेगासिस में भी कहा था आपके पास प्रूफ है तो आप कोर्ट में चले जाइए, ना गए। वो सिर्फ शोर शराबा करना चाहते हैं। कोर्ट तो हमारे कब्जे में नहीं है। जो लोग गए पेगासिस का संज्ञान भी लिया था, कोर्ट ने जजमेंट भी दे दिया, कुछ जांच भी कर ली। কিছুই না হলে তদন্তে কেন এত ভয়? প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। আদালত যখন নিজে চাইছে সুপ্রিম কোর্ট যে তাদের তত্ত্বাবধানে একটা তদন্ত হোক, সেবির কাছে যখন জানার চেষ্টা করেছে যেটা করা যায় কিনা, তখন সলিসিটর জেনারেল সে বলছে যে আমরা তার গন্ডি বেঁধে দেবো, আমরা তার এজেন্ডা তৈরি করে দেবো, আমরা বলে দেবো কি করে তদন্ত করতে হবে। এটার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় যে বিজেপি পার্টি আদানি ইস্যুতে আদালতে যেতে ভয় পাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কংগ্রেস পার্টির তরফ থেকে দাবি করা হয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে এই হিন্ডেনবুর্গ ইস্যুতে একটা বড় আলোচনা হোক। আমি আবার বলে দিই, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন হয় তখন তার চেয়ারম্যান হয় যারা রুলিং পার্টি, যারা সরকার চলে যায় তাদের দলের লোক। সেখানে যারা মেম্বার থাকে তাদের এখানে সরকারি দলের মেম্বারের সংখ্যা অনেক বেশি থাকে, 60-70% সরকারি দলের মেম্বার থাকে। তাও কেন অমিত শাহ আর মোদী ভয় পাচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে? তাদের কাছে আমার তৃতীয় প্রশ্ন। তাদের কাছে তৃতীয় প্রশ্ন, যদি কিছু নাই হয়ে থাকে তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রপতি ভাষণের সময় নরেন্দ্র মোদী এই কথাটা বললো না কেন? নাম্বার 4 হচ্ছে যে নিরপেক্ষ কোন সংস্থাকে দিয়ে বিচার ব্যবস্থার সুপারভিশনে তদন্ত হচ্ছে না কেন? প্রশ্ন তুললেই তো ইডি সিবিআই লাগিয়ে কণ্ঠরোধের চেষ্টা, অভিযোগ তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেনের। নতুন করে প্রমাণ চাওয়াটা তো এটা প্রমাণ করে তাদের ক্ষমতার দম্ভ এবং তাদের ঔদ্ধত্য। তারা জানে যে আমরা ক্ষমতার দম্ভে এমন জায়গায় আছি, আমরা যা খুশি করব, সাপের 5 পা দেখেছি। যারা বিরোধিতা করবে তাদের কণ্ঠরোধ করে দেবো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেবো। আর পার্লামেন্টে বক্তব্য যদি রাখে আমরা সেগুলোকে এক্সপাঞ্জ করে দেবো। নরেন্দ্র মোদীর বক্তব্য রাজ্যসভা টিভিতে দেখাবে, বিরোধীদের সম্মিলিত বিরোধিতা রাজ্যসভা টিভিতে দেখাবে না। সব মিলে গণতন্ত্রের টুটি টিপে দিয়ে একটা ফ্যাসিস্ট, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী একনায়কতন্ত্র সরকার চলছে। ক্ষমতার দম্ভে তারা এই জায়গায় পৌঁছে গেছে। ভারতবর্ষের মানুষ দেখছে, যোগ্য জবাব সঠিক সময় দিয়ে দেবে। সমালোচনা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরা পার্লামেন্টে একটা কথা বলার সাহস পেলেন না। পার্লামেন্টে যখন সমস্ত বিরোধী সদস্যরা তারা এক স্বরে বলছিলেন যে আদানি সম্পর্কে কি সরকারের ভূমিকা, মোদী আদানি ভাই ভাই এই স্লোগানে যখন পার্লামেন্ট কেঁপে উঠছে, তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস পেলেন না। এখন বলছেন আদালতে যান। তার কারণ খুব পরিষ্কার, এরা আদালতে গেলে বলবেন যে এখন তো আদালত শুনানি করছে, অতএব আর আদানি ইস্যু নিয়ে কোনো আলোচনা চলবে না এবং আদালতের বিষয় নিষ্পত্তি হতে সময় লাগবে, আমাদের যা সময় লাগে। এবং ওদের পরিকল্পনাটা হচ্ছে যে আদানি নিয়ে যে ওরা কেলেঙ্কারি করেছেন, সেই কেলেঙ্কারিটা নিয়ে আর জনসমক্ষে ওরা কোনো কথা বলতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। সেই জন্য এখন ভাবছেন যে আদালতে গিয়ে যেমন ভাবে পেগাসাস ইস্যুটা করে রইল, এটাই হচ্ছে ওদের পরিকল্পনা। এটা থেকে বোঝা যায় যে ওরা কিভাবে পরিকল্পিত উপায়ে সংসদকে এড়িয়ে গিয়ে আদালতের মাধ্যমে একটা ব্যবস্থা করতে চাইছেন, যেটা আমরা ইতিপূর্বেও দেখেছি। সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস সাংসদ জয়রাম रमेश। निर्भर होगा। निजी निवेश को प्रोत्साहन देने की जरूरत है। इस बजट में तो है नहीं, पर हमेशा हम कहकर आ रहे हैं कि निजी निवेश ही एकमात्र इंजन है हमारे अगले 10-20 सालों आर्थिक तरक्की जो हम चाहते हैं वो निजी निवेश के ही माध्यम से हो पाएगा। तो निजी निवेश के लिए प्रोत्साहन देना बहुत जरूरी है, ये हमारा पहला सिद्धांत है। दूसरी बात, हम हमेशा ये कहकर आ रहे हैं
कि हम उद्यमशीलता के पक्ष में हैं। उद्यमशीलता को और भी बढ़ावा देने की जरूरत है। उद्यमशीलता से नए उद्योग शुरू होंगे, नया व्यापार के दरवाजे खोले जाएंगे, युवकों को रोजगार मिलेगा। उद्यमशीलता ही एक रास्ता है हमारी आर्थिक तरक्की के लिए। तीसरा हमारा सिद्धांत यह रहा है कि हम अंध निजीकरण के खिलाफ हैं। जिस तरीके से निजीकरण किया जा रहा है, सार्वजनिक संपत्ति बेचे जा रहे हैं, उसके हम खिलाफ हैं। এদিকে উত্তর পূর্ব ভারতে অশান্তির ছবি পাল্টে দিয়েছে বিজেপি। ত্রিপুরার মানুষের দাবি পূরণে সক্ষম হয়েছে ডবল ইঞ্জিন সরকার, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हमने चलो पलटाई का नारा त्रिपुरा की स्थिति बदलने के लिए दिया था और आज हमने स्थिति को बदला है। जैसे मैं आपको बताता हूं, आमतौर पर सरकारी कर्मचारियों के लिए वामपंथी दलों से बहुत सारी अपेक्षाएं होती हैं। यहां पर कई सालों से वामपंथी दल सरकार में था, 5वां पे कमीशन इनको तनख्वाह में दिया जाता था। हमने आने के बाद 7वें पे कमीशन को देने का काम किया और बजट भी अच्छे करे हैं, फिस्कल डेफिसिट बढ़ाए बगैर, तो रेवेन्यू जनरेट हुई। इसके साथ साथ हमने हिंसा को समाप्त करने का वादा किया था और हमने हिंसा को समाप्त किया है। हमने नशे के कारोबार को, जो बांग्लादेश से सीमाओं से आता है, उसको रोकने का वादा किया था। आज मैं आत्मविश्वास के साथ कह सकता हूं, हमने त्रिपुरा के अंदर नशे के कारोबार पर बड़ी कठोरता से नकेल कसी है और इसका जनता में एक अच्छा मैसेज है। और हम इस बार नारा लेकर आए हैं, त्रिपुरा शांत हो चुका है, त्रिपुरा में अब वायलेंस नहीं है, अब त्रिपुरा को समृद्ध बनाने का समय आया है। मोदी जी और माणिक शाह की ये डबल इंजन की सरकार ने वो वादे को पूरा करने के लिए भी अब तक बहुत कुछ किया है। पहले विप्लव देव जी ने किया, अब माणिक शाह जी कर रहे हैं। और मोदी जी का जो केंद्र से गरीब कल्याण का थ्रस्ट है, वो गांव तक परकोलेट हुआ है। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি যে উত্তর পূর্ব ভারতে কিন্তু যে হিংসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, অশান্তির ছবি বদলে দিয়েছে ডবল ইঞ্জিন সরকার। সামনেই ত্রিপুরার নির্বাচন, কাল বাদে পরশু, কি বলবেন? দেখুন, আমরা যেটুকুনি বুঝতে পারছি বা জানতে পারছি সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারকে টাকার জোরে, গায়ের জোরে দখল করেছে বিজেপি। মেঘালয় তার একটা চূড়ান্ত উদাহরণ। এবং এর আগে ত্রিপুরাবাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। তার পরবর্তী ক্ষেত্রে 4 বছরের মাথাতেই তার মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি বদল করে দিতে হয়। তা কেন? আজকে প্রথম উত্তর দিতে হবে অমিত শাহকে যে ত্রিপুরার ওখানটাতে জনজাতি, আদিবাসী তারা এত ক্ষুব্ধ কেন, তারা অনুন্নয়নের শিকার কেন, কয়েকজনের হাতে গিয়ে টাকা পয়সা জমা হয়েছে কেন? আজকে সেই সবের উত্তর তারা দিচ্ছেন না। এবং যে কারণে ভাবলেন যে মুখ্যমন্ত্রীর মুখটা বদলে দেব, দিয়ে আবার নতুন করে ছলনা করে নতুন প্রতিশ্রুতি দিয়ে আবার যদি ক্ষমতায় আসতে পারি। আর উল্টো দিকে যে বিভিন্ন জনগোষ্ঠী আছে মেঘালয়, মিজোরাম, সেসব জায়গায়, তাদের কিন্তু কোনো রকম অ্যাসপিরেশনের ধারে কাছে যাচ্ছে না বিজেপি। শুধু অর্থের জোর, গায়ের জোর দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যখন পাচ্ছেন না ক্ষমতায় আসতে, পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতা দখলের চেষ্টা করছেন। এবং এইটা সংবিধান কিংবা বহুদলীয় গণতন্ত্র কোনোটাকেই শক্তিশালী করছে না। বিজেপির এটা বোঝা উচিত। যে কারণে উত্তর পূর্ব ভারতে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত শান্তি কতখানি স্থায়ী হবে, কতখানি তাদের উন্নয়ন হবে, এটা একটা বিরাট প্রশ্নের মুখে। এই ডবল ইঞ্জিন সরকার বলে যে কিছু ঠিক চলছে না, সেটা তো উত্তরপ্রদেশকে দেখলেই বোঝা যায়, যেখানে মহিলাদের ওপর নির্যাতন সব থেকে বেশি।
যে ডবল ইঞ্জিন সরকার সব থেকে মাথায় আছে, কোহিনুর মণি উত্তরপ্রদেশ, সেখানে হচ্ছে মহিলাদের ওপর সব থেকে বেশি নির্যাতন। সুতরাং এইসব বড় বড় কথা বলে লাভ নেই। আসল মানুষের জন্য কাজ না করলে সামনের নির্বাচনে মানুষ তাদেরকে সরিয়ে দেবে। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, একদিকে উত্তর পূর্ব ভারতে হিংসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, উত্তর পূর্ব ভারতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে মানুষজন উপকৃত হয়েছেন এমনটাই বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তৃণমূলের প্রতিক্রিয়া যে শুধুমাত্র অর্থের বলে, ক্ষমতার বলে পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে এবং ডবল ইঞ্জিন সরকার বলে তারা আখেরে কিন্তু মানুষের কোনো উপকার করছে না, কি বলবেন? বিজেপির পিছনের দরজার দারোয়ান তো তৃণমূল। দেখছেন না ত্রিপুরাতে কি জন্য গেছে তৃণমূল? 60টা আসনের মধ্যে 28টা আসনে প্রার্থী দিয়েছে। কোন আসনগুলো? যেখানে বিজেপির সঙ্গে বিজেপি বিরোধীদের তফাৎ মাত্র 5000 ভোট বা তার কম। অর্থাৎ বিরোধীদের ভোট কাটো এবং বিজেপিকে জিততে সাহায্য করো। যে কাজ গোয়ায় করেছে, যে কাজ মেঘালয় করেছে, এর আগের ত্রিপুরার নির্বাচনে করেছে, সেই একই কাজ করছে। ফলে বিজেপি টিম গোটা ভারতবর্ষে হচ্ছে তৃণমূল। গোটা পশ্চিম ভারতবর্ষকে জাত ধর্মের ভিত্তিতে বিভক্ত করছে ঐক্যবদ্ধ করার নাম। গোটা দেশ জুড়ে দাঙ্গা বাঁধাচ্ছে। এটা কি সরকারের কাজ হতে পারে কখনো? সেই জন্য এবার ত্রিপুরার মানুষ একেবারেই প্রত্যাখ্যান করবে বিজেপিকে। ডজন ডজন মন্ত্রী, কোটি কোটি টাকা আর পিছনের দরজা দিয়ে তৃণমূলকে দিয়ে ভোট কাটিয়ে সরকার গঠনের চেষ্টা কোনোটাই সফল হবে না। সরকার ওখানে বাম এবং কংগ্রেসের সঙ্গে যে সমঝোতা হয়েছে তারাই করবে। ধন্যবাদ শ্রমিক বাবু। মালদার গাজলে 100 দিনের প্রকল্পে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের একাংশের বিরুদ্ধে। গাজলের করকচ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, জৈব সার উৎপাদনের কাজ না করে 100 দিনের প্রকল্পে 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান ফুলমণি হাঁসদা এবং পঞ্চায়েত অফিসের কর্মীদের একাংশ। মালদা জেলা শাসকের কাছে অভিযোগও জানিয়েছেন গ্রামবাসীরা। বিজেপির দাবি 100 দিনের প্রকল্পে জেলা জুড়ে 2300 কোটি টাকার দুর্নীতি হয়েছে। যারা চুরি করেছে তাদের জেলে ঢোকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করলে রেয়াত করা হবে না, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আজ নগরদারা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের 2টি আবেদনের শুনানি হবে। একদিকে যেমন ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডির চার্জশিট খারিজের জন্য আর্জি জানিয়েছেন তিনি। আবেদনে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ইডির তদন্তকারী অফিসারের চার্জশিট জমা দেওয়ার এখতিয়ারই নেই। সেই কারণেই ইডির অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, ইডির তরফে পার্থর জামিনের বিরোধিতা করার পাশাপাশি কেন পার্থর বিরুদ্ধে চার্জশিট সেই সম্পর্কে তথ্য ও প্রমাণ পেশ করা হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আজ নগরদারা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের 2টি আবেদনের শুনানি রয়েছে। একদিকে ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন যেমন জানাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডির চার্জশিট খারিজের জন্য আর্জি জানিয়েছেন তিনি।